এর আগের দিন একদিন আলোচনা করেছি যে বিভিন্ন ধরনের যে কোষ বিভাজন প্রক্রিয়াগুলো রয়েছে, তখন দেখেছিলে যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস এই 3 ধরনের হয়। আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রত্যক্ষ, যেটা সরাসরি হয়, যেটাকে বলছি অ্যামাইটোসিস, আর যেটা পরোক্ষ অর্থাৎ জটিল বেশি, সময় বেশি লাগে, তো তার মধ্যে পড়ছে মাইটোসিস আর মিয়োসিস। আজকে আমরা আলোচনা করব অ্যামাইটোসিস এবং মাইটোসিস নিয়ে, এবং কিছুটা আর কি, খুব না হলেও কিছুটা ডিটেল হয়তো দরকার হবে। তো প্রথমে এখানে যেটা দেখিয়েছি এই ছবিটাতে, সেটা হচ্ছে যে এই তিনটের মধ্যে একটা কম্প্যারিজন আর কি। তিনটের মধ্যে যদি তুলনা করি তো তাহলে পরে কি পার্থক্য মানে প্রথমেই আর কি একদম চোখে পড়বে। তো এখানে এই যে অ্যামাইটোসিস দেখো, এই অ্যামাইটোসিস যে ঘটছে এটা প্রোক্যারিওট কোষে দেখানো হয়েছে। সুতরাং সেখানে কোনো ক্রোমোজোমই নেই, সেখানে শুধুমাত্র একটা ডিএনএ থাকে, গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ, এবং সেই ডিএনএটার রেপ্লিকেশন হয়, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়, দিয়ে তারপরেতে দেখা যায় যে দুখানা যে ডিএনএ ক্রোমোজোম বলে বলা হয়েছে, অনেক সময় বলা হয়, যদিও এগুলো আদর্শ ক্রোমোজোম নয়, কারণ এখানে হিস্টোন প্রোটিনের সঙ্গে ডিএনএ যুক্ত থাকে না, নিউক্লিওজোম তৈরি হয় না। তো এই ডিএনএ দুটো যে একটা থেকে একটা হলো, দিয়ে তারপরে দুটো দুপাশে সরে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই মোটামুটি কোষটার মাঝখান বরাবর সেখানে একটা এরকম খাঁজ তৈরি হয়, ক্লিভেজ মতন তৈরি হয়, ভিতরে ঢুকে আসছে, দিয়ে তারপর সেটা কাট অফ হয়ে যায়, করে দুখানা অপত্য কোষ তৈরি হয়ে যায়। তো এখানে কোনো রকম বেমতন্তু তৈরি হওয়া, কোনো রকম তার সঙ্গে ক্রোমোজোম যুক্ত হওয়া, কোনো রকম ক্রোমোজোমীয় চলন এই রকম কিছু সেই অর্থে দেখতে পাওয়া যায় না। তো সেই জন্য এটা অনেক তাড়াতাড়ি হয়, অনেক দ্রুত হয়, এবং আমরা এটাকে ওই জন্য বলছি প্রত্যক্ষ। অপরদিকে এখানে যে দেখানো হয়েছে এটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের ক্ষেত্রে কি দেখানো হয়েছে, যে একটা ডিপ্লয়েড কোষ, অর্থাৎ যার মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে, তো সেই কোষের ক্ষেত্রে সেখানে কি হচ্ছে না, প্রথমে যখন একদম মানে শুরু অপরিণত অবস্থায় সেই কোষ থাকছে, তখন প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে ক্রোম্যাটিড থাকছে, কারণ তার আগেই কোষ বিভাজন হয়েই মাতৃকোষ থেকে এটা তৈরি হয়েছে অপত্য কোষ হিসেবে। তো ফলে তখন দুটো যে ক্রোম্যাটিড ছিল এক একটা ক্রোমোজোমে, সেটা চিরে গিয়েছে সেন্ট্রোমিয়ার যে জায়গায়, এবং এক একটা অপত্য নিউক্লিয়াসে এবং কোষে একটা করে ক্রোম্যাটিড এসছে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথমে শুরু যখন হচ্ছে, তো তখন একটা ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোম্যাটিড থাকে, এবং তারপরেতে যখন সেটা কোষচক্রের মধ্যে দিয়ে যায়, আমরা পরে যখন কোষ বিভাজন হয়ে যাবে আলোচনা, তারপর আমি কোষচক্র আবার পড়াবো, তো তখন দেখা যাবে যে সেখানে ওই কোষচক্রের মধ্যে যে বিভাজন দশা, তাছাড়া বেশিরভাগ সময় কোষ কিন্তু যে বিভাজন দশায় থাকে, সেটাকে ইন্টারফেস বলা হয়। তো সেই সময় আগে মনে করা হতো যে ওটা বিশ্রামকালীন দশা, আসলে কিন্তু তা কখনোই নয়, কারণ ওই সময়তেই কোষের কিন্তু বিভিন্ন বিপাকীয় কাজ ইত্যাদি সেগুলো ঘটে, এবং এই সময়তেই দেখা যায় যে এই প্রত্যেকটা যে ক্রোমোজোমে একটা করে ক্রোম্যাটিড হয়ে গেছিলো, তো সেইখানে যে ডিএনএ আছে সেই ডিএনএ রেপ্লিকেশন হয়, এবং ডিএনএর সঙ্গে হিস্টোন প্রোটিন তৈরি হয়ে আরেকটা করে ক্রোম্যাটিড তৈরি হয়ে যায়। এই যে এই একটা দুটো ক্রোম্যাটিড হয়ে গেছে, আবার এই একটা দুটো ক্রোম্যাটিড হয়ে গেছে, এইটার দুটো ক্রোম্যাটিড হয়ে গেছে, এইটার দুটো করে ক্রোম্যাটিড আবার তৈরি হয়ে যায় এস দশায়, সংশ্লেষ দশা, যেহেতু ডিএনএ সংশ্লেষ হয় তাই, পরে আবার আসবে কথা। তো মোট কথা মাইটোসিসের সময়তে আমরা দেখছি যে এখানে বেমতন্তু তৈরি হয় অনুনালিকা দিয়ে, এবং সেই বেমতন্তুর সঙ্গে এই ক্রোমোজোমগুলো যুক্তও হয়, দিয়ে তারপরেতে সেই সেন্ট্রোমিয়ার যে জায়গায় এই দুদিকে টান পড়ে এমনভাবে যে ক্রোম্যাটিড দুটো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, এবং তারপরেতে দুটো এইভাবে অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, তারপরে তো সাইটোকাইনেসিস হওয়ার পরে অপত্য কোষ তৈরি হয়। অর্থাৎ এখানে এইটুকুন দেখাতে চাইছি আপাতত, যেখানে বেমতন্তু তৈরি হয়, ক্রোমোজোমের এখানে বিন্যাস, একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, বেমতন্তুর সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপার আছে, ক্রোমোজোমের এদিক ওদিক যাওয়ার ব্যাপার আছে, ঠিক মতন সাজানোর ব্যাপার আছে,
অর্থাৎ অ্যামাইটোসিসের থেকে এটা জটিল। আমরা যদি মিওসিসের ব্যাপারটা দেখি, তো তাহলে পরে দেখব যে এটা আরও জটিল। তো সেখানে দেখা যায় যে এই যে ক্রোমোজোমগুলো আর কি, এইটা আর এইটা এরা হচ্ছে আসলে একই ধরনের ক্রোমোজোম, মানে পেয়ার আর কি, যাদেরকে বলা হয় হোমোলোগাস পেয়ার, বা যাদেরকে আমরা বলছি যে সমসংস্থ ক্রোমোজোম বাংলায়। তো এমনিতে কোষের মধ্যে তো এরা বিক্ষিপ্তভাবে থাকে, এমন নয় যে এটা যদি 1 নম্বর ক্রোমোজোম, মানে এটা যদি ক্রোমোজোম নাম্বার 1 হয় তাহলে এটা হচ্ছে 1-এর এ, এটা হচ্ছে 1-এর বি। এটা যদি 2 হয় তাহলে এটা 2-এর এ, 2-এর বি। তেমন নয় যে এ বিগুলো পাশাপাশি থাকে, কখনোই থাকে না, এরমভাবেই বিক্ষিপ্তভাবে থাকে। কিন্তু মিওসিস যখন হয় তো তখন দেখা যায় যে এই সমসংস্থ ক্রোমোজোম জোড়া বা হোমোলোগাস পেয়ার তারা কিন্তু পাশাপাশি অবস্থান করে। তাহলে সেটা মাইটোসিসেও হয় না, মিওসিসে কিন্তু হয়। এবং তারপরে সেই যে এই এক একটা ক্রোমোজোমের সঙ্গে এই দিক থেকে বেমতন্তু এখানেও তৈরি হচ্ছে, দিয়ে যুক্ত হয়, দিয়ে এদিকে গোটা ক্রোমোজোম চলে যায়, এদিকের এই গোটা ক্রোমোজোম চলে গেল, এদিকে গোটা চলে এলো, অর্থাৎ এক জোড়ার মধ্যে একটা এদিকে অপত্য নিউক্লিয়াসে গেল, আর আরেক জোড়ার মধ্যে একটা বাকি আরেকটা সেটা ওই আরেক দিকের অপত্য নিউক্লিয়াসে গেল। আবার মিওসিস যখন আলোচনা করব তখন আবার বলবো। তো এরপরে এই যে অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে এখানে সেইগুলোর মধ্যে ফের আবার বিভাজন হয়, তাহলে দুবার বিভাজন হচ্ছে। আর মানে গোটা মিওসিস প্রক্রিয়ায় দুবার বিভাজন হয়, যেটা মাইটোসিসে একবারই হচ্ছিল। তো ফের এবার কি হবে, এবার একদম মাইটোসিস যেরকম সেরকম হবে, খালি তফাৎ হচ্ছে দেখো এইখানে যে কোষ, মাতৃকোষ, এখানে কিন্তু প্রত্যেকটা মানে জোড়ার দুটো করেই ছিল, এখানে কিন্তু এখন আর দুটো করে নেই, এখানে শুধুমাত্র এই একটা এটা আছে, আর এর জোড়াটা কিন্তু অন্য নিউক্লিয়াসে আছে। তেমনি এইটার এই জোড়াটার একটা এখানে আছে, এই জোড়াটার আরেকটা ওইদিকে আছে। দিয়ে ফের আবার মাইটোসিসের মতনই আবার বেমতন্তু তৈরি হবে, দিয়ে আবার সেটা আটকাবে ক্রোমোজোমের সঙ্গে, আবার এবার চিড়ে যাবে। এখানে কিন্তু চিড় ছিল না, এখানে খালি ক্রোমোজোম দুদিকে চলে যাচ্ছিল। আর এখানে কিন্তু আবার ক্রোম্যাটিডগুলো চিড়ে গিয়ে দুপাশে চলে যাবে করে 4খানা মোট কোষ তৈরি হয়। তো যাই হোক, এবং এইভাবে সাধারণত গ্যামেট তৈরি হয়। তো আমরা তাহলে এইটুকুন এখানে দেখাচ্ছি যে প্রত্যক্ষ কোষ বিভাজন, সেখানে কোনো রকম বেমতন্তু তৈরি হওয়ার ব্যাপার নেই, ক্রোমোজোম বেমতন্তুর সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপার নেই, অনেক তাড়াতাড়ি হয়, জটিলতা অনেক কম। সেই তুলনায় যে পরোক্ষ বিভাজন সেখানে অনেক বেশি জটিলতা। আবার মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য পরে আবার আমরা পড়ব, তো তখন দেখব যে মাইটোসিসের থেকে মিওসিসে আরও বেশি আর কি জটিলতা। তার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে মাইটোসিসের একবার বিভাজন হচ্ছে প্রক্রিয়াটার মধ্যে, যেখানে মিওসিসের ক্ষেত্রে আমরা দেখি যে একটা প্রক্রিয়ার মধ্যে দুবার করে বিভাজন হয়। তো তাহলে পরে প্রথমে যদি আমরা অ্যামাইটোসিসের প্রক্রিয়াটার মধ্যে এবার যাচ্ছি। তো অ্যামাইটোসিস জিনিসটা বললামই যে খুবই সরল। তো সেখানে কি হচ্ছে, স্রেফ আমরা দেখছি যে এর আগে প্রোক্যারিওটিক কোষের দেখালাম, এটা যদি ইউক্যারিওটিক কোষ হয় যেমন অ্যামিবার ক্ষেত্রে, তো এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয় পর্দা আছে। কি ঘটে, স্রেফ নিউক্লিয়াসটা এরকম, মানে ক্রোমোজোমগুলো যে আলাদা আলাদা হওয়া, কুণ্ডলীকৃত হওয়া, স্পষ্ট হওয়া, ওই সমস্ত ব্যাপার এখানে আসছেই না, বেমতন্তু তৈরি হওয়ার কোনো প্রশ্ন নেই। স্রেফ দেখা যাচ্ছে এই নিউক্লিয়াসটা এরকম একটা ডাম্বেলের মতন আকৃতি ধারণ করে এবং মাঝখান থেকে ভিতরে ঢুকে যাওয়ার মতন হয়ে যায়। অপরদিকে দেখা যায় যে এই যে যেখানে সাইটোপ্লাজম, সেটারও মোটামুটি এই কোষটার মাঝখান বরাবর এখানে একটা খাঁজ তৈরি হয়, যেটা ক্লিভেজ বলা হয়। এবং সেই খাঁজ বরাবর দেখো এটা আরও বেশি ভিতরে ঢোকে, এটা আরও এরকম সরু হয়ে আরও টান হয়ে যাচ্ছে, দিয়ে এই নিউক্লিয়াসটা দুটো খণ্ডে বিভাজিত হয়ে যাচ্ছে। আর অপরদিকে এই খাঁজটা ভিতর দিকে ঢুকতে থাকবে, ঢুকে পুরো দুটো কোষকে আলাদা করে অপত্য দুখানা কোষ তৈরি করবে। আশা করি বোঝা গেল। তাহলে এখানে এইভাবে মোটামুটি বিভাজনটা হচ্ছে, এটা অ্যামাইটোসিসের ক্ষেত্রে। আরও আমরা কতগুলো দেখে নিতে পারি। ব্যাকটেরিয়ার মধ্যে যেমন দেখো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখানে এটা প্রোক্যারিওটিক কোষ, সেখানে একটা দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএ আছে, সে তার একটা মানে রেপ্লিকেশনের ফলে আরেকটা ডিএনএ বানিয়ে নেয়
এবং তারপরে দেখা যায় যে দুটো সরে যাচ্ছে দুপাশে এবং মাঝখান বরাবর এইভাবে ঢুকে আসছে, দিয়ে তারপরে এই দুখানা আলাদা হয়ে গেল। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এক্ষুনি এতবার অনেকবার করেই এই এক কথাই প্রায় বলছি। তো তেমনি আমরা অনেকগুলো উদাহরণ একটাতে আছে, দেখাচ্ছি। আচ্ছা, আগে প্যারামেশিয়ামটা দেখে নাও। এটা প্যারামেশিয়াম, এটা হচ্ছে এক ধরনের এককোষী আর কি, আগে আমরা প্রাণী বলতাম, প্রোটোজোয়ার মধ্যে পড়ে, তো এখন তো অবশ্য এরা প্রাণী রাজ্যে আর পড়ছে না। তো এখানে এই প্যারামেশিয়াম, সেটার দুখানা নিউক্লিয়াস থাকে, একটা বড় ম্যাক্রোনিউক্লিয়াস, একটা ছোট মাইক্রোনিউক্লিয়াস। তো দেখো দুটো নিউক্লিয়াসই কীরকম ডাম্বেলের মতন আকৃতি নিয়ে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। অপরদিকে এখানে খাঁজ তৈরি হচ্ছে, মোটামুটি কোষটার মাঝখান বরাবর ঢুকে আসছে, এবং তারপরে এই ডাম্বেল এখানে বিচ্ছিন্ন হয়ে গেল, এই দুটো হয়ে গেল, আর ছোট নিউক্লিয়াসটাও দেখো এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। স্রেফ তাহলে এইভাবে দুখানা আর কি পরস্পরের থেকে অংশ আলাদা হয়ে এরমভাবে দুটো তৈরি হয়ে যায়। সেরকম অনেকগুলো উদাহরণ আছে। এখানে দেখো, প্রথম যে ছবিটা, এটা হচ্ছে অ্যামিবার ছবি, দেখতেই পাচ্ছ প্রায় সবকটা একই জিনিস। এই অ্যামিবার মধ্যেও এইরকম নিউক্লিয়াসটা দেখো ডাম্বেলের মতন আকৃতি নিয়েছে, আর এইখানে ভিতর দিকে খাঁজ তৈরি হয়েছে। এই ডাম্বেল এই অংশ দুটো আলাদা হয়ে গেল, দুটো অপত্য নিউক্লিয়াস, আর এই অংশটাও ভিতরে ঢুকতে ঢুকতে তারপর এভাবে বিচ্ছিন্ন হয়ে গেল করে দুটো অপত্য অ্যামিবা হয়ে গেল। এটা ইউগ্লিনা দেখানো হয়েছে। ইউগ্লিনা, সেটা ফ্ল্যাজেলা আছে, প্রথমে এরকমভাবে ডাম্বেলের মতন হয়ে যায় নিউক্লিয়াসটা, আর এভাবে দুখানা ফ্ল্যাজেলাম তৈরি হয়ে যায়, আলাদা হয়ে যাচ্ছে, এখান দিয়ে এরকমভাবে ভিতর দিকে ঢুকে যাচ্ছে করে এখান দিয়ে খাঁজটা তৈরি হয় করে দুটো আলাদা হয়ে গেল অ্যামাইটোসিস। আর এটা এক্ষুনি দেখিয়েছি প্যারামেশিয়াম, তার দুখানা নিউক্লিয়াস এইভাবে দুটো নিউক্লিয়াসের ডাম্বেল আকৃতি নেয়, এবং তারপরে এখানে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে যায় করে এইভাবে দুখানা প্যারামেশিয়াম তৈরি হয়ে যায়। তো তাহলে মোটামুটি আমার মনে হয় অ্যামাইটোসিস বোঝা গেল, অসুবিধা হওয়ার কথা নয়। খুব কমন প্রশ্ন যে কেন অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলা হয়, অথবা অনেক সময় এইভাবে প্রশ্ন আসে যে প্রত্যক্ষ বিভাজন বলতে কী বোঝো এবং কেন প্রত্যক্ষ বিভাজন বলা হয়, বুঝিয়ে লেখো। তো তখন এভাবেই বলতে হবে যে যেহেতু এই ধরনের কোষ বিভাজনে দেখা যায় কোনো রকম বেমতন্তু গঠিত হয় না, এবং ক্রোমোজোম সুস্পষ্ট হয়ে কুণ্ডলীকৃত হয়ে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয় না, ক্রোমোজোমীয় চলন ঘটে না, প্রক্রিয়াটার মধ্যে আমরা কোনো রকম আলাদা আলাদা দশা দেখতে পাই না, অনেক দ্রুত ঘটে। এই কারণেই এই অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, এবং প্রত্যক্ষ কোষ বিভাজন অনেক দ্রুত হয়, জটিলতা তার মধ্যে অনেক কম দেখা যায়। বোঝা গেল আশা করি। এরপরে তাহলে আমরা চলে আসছি এবার মাইটোসিসে। তার আগে বারে বারে যখন বলছি যে কোষচক্রর কথা, যদিও কোষচক্র প্রত্যেকটা দশায় কি হচ্ছে না হচ্ছে সেটা আবার আমি পরে বলবো, তো সেটা একটু দেখিয়ে নিই। এখানে দেখো, এইভাবে চক্রাকারে জিনিসটা ঘটে। কি জিনিস না, একটা মাতৃকোষ থেকে যখন একটা অপত্য কোষ তৈরি হয়, তো সেখান থেকে যদি আমরা শুরু করি, তারপর সেই কোষটা এখানে এই জায়গায় মোটামুটি অপত্য কোষ যদি তৈরি হয়, তারপরেতে সেটা অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, তার মধ্যে বিপাকীয় ক্রিয়া ঘটে। যখন প্রথম তৈরি হচ্ছে সেটা আকারে আকৃতিতে ছোট থাকে, সেটা আস্তে আস্তে বড় হয়, সেটা পরিণত হয়, তার মধ্যে নানান বিপাকীয় ক্রিয়া ঘটে, এইভাবে যাচ্ছে, এই যে পরিণত হয়েছে, দিয়ে এইভাবে সেটা যখন এবার মোটামুটি তার যা কিছু কাজ সব সম্পন্ন করছে, তখন এবার সেটা থেকে আবার
বিভাজনের ফলে অপত্য কোষ তৈরি হওয়া শুরু হবে। তো করে আবার অপত্য, তাহলে একটা কোষের শুরু আমরা বলতে পারি কখন না, যখন মাতৃকোষ বিভাজন করে সেই কোষটার জন্ম দিচ্ছে, সেইখান থেকে শুরু সেই কোষটার, করে অপত্য কোষটা এবার পরিণত হচ্ছে, করে কি হবে, সে নিজেই মাতৃকোষ হবে, করে সে যখন বিভাজন করবে তখন তার আর কোনো অস্তিত্ব থাকবে না, তার থেকে এবার কি হবে না, আবার দুখানা অপত্য কোষ তৈরি হবে। ফলে এইভাবে একটা কোষ শুরু হচ্ছে বিভাজনের ফলে, এবং যখন সে নিজে আবার বিভাজন করছে তখন কি হচ্ছে না, তার অস্তিত্ব শেষ হচ্ছে। এটাই চলতে থাকে, এরমভাবেই চলতে থাকছে। একটা কোষ সে অপত্য কোষ হিসেবে তৈরি হলো, তারপর পরিণত হলো, তারপর সে মাতৃকোষ হলো, তারপর আবার তার বিভাজন হলো, করে আবার তার থেকে অপত্য কোষ তৈরি হলো, সে আবার পরিণত হলো। এই ঘটনাগুলোই চক্রাকারে ঘটছে, এটাকেই আমরা বলছি কোষচক্র বা সেল সাইকেল। তো তার মধ্যে বিভাজনের সময়টা কম, বেশিরভাগ সময়টাই যেটা সেটা কিন্তু হচ্ছে ইন্টারফেস, যখন সে পরিণত হয়, যখন তার মধ্যে বিপাকীয় ক্রিয়া ঘটে বিভিন্ন রকমের, তো সেই অংশটা। তো এর মধ্যেও ভাগ আছে, আমরা পরে আসবো। তো আমরা এখন আলোচনা করছি মোটামুটি কোষ বিভাজনের সময়। হ্যাঁ, কোষ বিভাজন সেটা মাইটোসিস না হয়ে অবশ্যই মিওসিস হতেই পারে, কিন্তু অধিকাংশ যে কোষ এবং সমস্ত দেহজ কোষ সেখানে তো মাইটোসিস ঘটেই, ফলে মাইটোসিস অনেক বেশি ঘটে। মিওসিস হচ্ছে খুব মানে কিছু বিশেষ কোষে সেখানে ঘটে, সেগুলো মানে যত দেহের কোষ থাকে তো সেই তুলনায় সংখ্যা অনেক কম। তো সেই জন্য আমরা কোষ বিভাজন যদি এমনি জেনারেল বলি তাহলে পরে আমরা মাইটোসিসই বোঝাই। তো সেখানে আমরা দেখছি যে কতগুলো কিন্তু আবার আমরা দশাতে এই মাইটোসিসকে ভাগ করতে পারছি, কতগুলো স্টেজে ভাগ করতে পারছি। তো তার মধ্যে যেমন যখন শুরু হতে যাবে তো তখন সেটাকে বলা হয় প্রোফেজ, তারপর আস্তে আস্তে যখন এগোচ্ছে মেটাফেজ, অনেক সময় প্রোফেজ আর মেটাফেজের মাঝে অনেকে বলে যে প্রো মেটাফেজ বা লেট প্রোফেজ, কারণ এমন তো নয় যে লাভ দিয়ে দিয়ে যাচ্ছে, এটা একদম মানে কন্টিনিউয়াস প্রসেস। তো আমরা আমাদের সুবিধার জন্যই নামকরণগুলো করেছি, ফলে প্রোফেজ থেকে যে মেটাফেজ হওয়া সেটা ওই মাঝে একটা সময় যখন একদম প্রোফেজ শেষ হয়ে আসছে মেটাফেজ শুরু হচ্ছে, সেটাকেই বলা হয় অনেক সময় যে প্রো মেটাফেজ বা লেট প্রোফেজ। তো এই মেটাফেজের পরে আসছে অ্যানাফেজ, এবং অ্যানাফেজের পরে আসছে টেলোফেজ, তারপরে এই সাইটোকাইনেসিস হচ্ছে, করে তারপরে মানে টেলোফেজে মোটামুটি নিউক্লিয়াস বিভাজন হয়, এবং প্রথমে কিন্তু এই মাতৃকোষে নিউক্লিয়াসের বিভাজন হয় যাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মাধ্যমে দুটো অপত্য নিউক্লিয়াস প্রথমে তৈরি হয়, তারপরে সাইটোকাইনেসিস ঘটে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এই কোষটা যদি বলা হয় যেটা প্রাণী কোষ না উদ্ভিদ কোষ, তাহলে আমরা কিন্তু দেখেই বলে দিতে পারবো এটা প্রাণী কোষ। কেন? প্রথম কথা, এখানে দেখো সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোম থেকে বেমতন্তু তৈরি হয়েছে, এই যে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম, একটা সেন্ট্রোজোম থাকে, প্রোফেজ যখন শুরু হয় তখনই একটা সেন্ট্রোজোম ভাগ হয়ে আরেকটা সেন্ট্রোজোম তৈরি করে, করে প্রত্যেকটা যে সেন্ট্রোজোম তারা বিপরীত মেরুতে অবস্থান করে, তাদের মাঝে এই পুরো বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার অবস্থান করে। তো সেন্ট্রোজোম তো উদ্ভিদ কোষে থাকবে না, প্রাণী কোষেই থাকবে। তাছাড়া আরেকটা দিকেও আমরা বলতে পারি যে এটা প্রাণী কোষ, কারণ এই যে এই সাইটোকাইনেসিসের পদ্ধতি, প্রাণী কোষে দেখা যায় যে সাইটোকাইনেসিসের পদ্ধতি ঘটে ওই অনেকটা অ্যামাইটোসিসে যেরকম দেখলাম, অর্থাৎ সাইটোপ্লাজম কী হয় না, প্রান্ত থেকে ধার থেকে সেটা ক্রমশ মাঝখানের দিকে এরকম একটা খাঁজ বা ক্লিভেজ তৈরি করে, দিয়ে তারপর এটা জুড়ে যায়, করে দুটো কাট অফ হয়ে যায় পরস্পর থেকে, এইভাবে দুটো অপত্য কোষ তৈরি হয়। তো এই যে সেন্ট্রোজোমের উপস্থিতি এবং এই ক্লিভেজ তৈরি হয়ে যে কোষ সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন, এই দুটো দেখলেই বলা যাবে যেটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষে কিন্তু এরকম হবে না, সেন্ট্রোজোম থাকবেই না এবং সাইটোকাইনেসিস অন্যভাবে হবে, সেটাও আমরা দেখব। তাহলে আমরা যদি এবার মাইটোসিসের পদ্ধতি যদি দেখি, মানে দশা যদি দেখি, এখানে একটা জাস্ট রাফ দেখানো হয়েছে। প্রথমে তো শুরু হচ্ছে ইন্টারফেজ, যখন বিভাজন হচ্ছে না। তো এবারে যখন ইন্টারফেজ সময়েতে এই ক্রোমোসোমগুলো, এগুলো সত্যি কথা বলতে কি আরও এরকম জট পাকানো, অর্থাৎ কি না, মানে এই যদি হয় কোষ আর এই যদি হয় নিউক্লিয়াস, তো তার মধ্যে একদম এরকম থাকবে, কিচ্ছু বোঝা যাবে না।
অনেকটাই আমি সবসময় বলি যে ওই নুডলস যেমন হয়, চাউমিনে যে জট পাকানো কটা আছে, কোথায় শুরু কোথায় শেষ কিছু বোঝা যায় না, ঠিক সেই রকম থাকে, এটা ইন্টারফেসে। এবং তখন কিন্তু এই নিউক্লিয় পর্দা সেটা রয়েছে গোটা, নিউক্লিওলাস গোটা রয়েছে, এবং পুরো কুণ্ডলীকৃত হয়ে একটা নিউক্লিয় জালিকা রয়েছে। এবার যখন এই প্রোফেজ শুরু হচ্ছে, মানে বিভাজন শুরু হতে যাচ্ছে, তখন কি কি ঘটনা ঘটবে? প্রথম ঘটনা হচ্ছে যে আস্তে আস্তে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে জল, সেই জলের বিয়োজন হতে থাকে, মানে কি ডিহাইড্রেশন হয়, জল কমে যায় এই নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয় রস সেটা। তাহলে কি ঘটবে? আমরা প্রোফেজ যদি এবার শুরু করি, জল বিয়োজন কিসের? নিউক্লিয়াসের। তার ফলে কি হবে? ক্রোম্যাটিন জালিকা আস্তে আস্তে সুস্পষ্ট ক্রোমোজোম উৎপন্ন করে মানে কি তৈরি করবে নতুন করে তা নয়, ক্রোম্যাটিন জালিকা তো ক্রোমোজোম দিয়েই তৈরি, কিন্তু বোঝা যাচ্ছিল না। ফলে এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে, কুণ্ডলীকৃত হয়ে যাচ্ছে এক একটা। ফলে স্থূল মোটা হয়ে যায়, শর্ট হয়ে যায়, লেন্থটা কমে যায়। তো ফলে কি হচ্ছে, তখন আলাদা করে তুমি গুনতে পারবে, এই যে যেমন আলাদা করে গোনা যাচ্ছে যে কটা আছে কি আছে। তাহলে এই ঘটনা ঘটবে। 2 নম্বর কি হবে? এই যে নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দা ক্রমশ অবলুপ্ত হতে থাকবে। একটু একটু করে, এমন নয় যে একেবারে ভ্যানিশ হয়ে যাবে, না, তা কখনোই নয়, একটু একটু করে এটা অবলুপ্ত হতে থাকবে। 3 নম্বর নিউক্লিওলাস। এটাও একটু একটু করে অবলুপ্ত হতে থাকবে। হলো? তো তাহলে আমরা যদি ছবি যেটা দেখাই যে প্রোফেজে যেটা কি ঘটছে, এরকম হয়ে যাচ্ছে নিউক্লিয় পর্দা, ঠিক আছে? এইভাবে সুতোগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এই নিউক্লিওলাস আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। বোঝা গেল কি দেখালাম? তাহলে এবার লেট প্রোফেজ, তখন এবার কি দেখা যায় না, আস্তে আস্তে এবার স্বাভাবিকভাবে নিউক্লিয় পর্দা প্রায় থাকবেই না আর কি, নিউক্লিওলাসও তাই। আর এগুলো এতটাই মোটা হয়ে যাবে যে বোঝা যাবে প্রত্যেকটা ক্রোমোজোম আসলে 2টো করে ক্রোম্যাটিড দিয়ে গঠিত। বোঝা গেল? যেটা এখানে তখনও দেখা যাচ্ছিল না। তাহলে এটা হচ্ছে, আমরা বলতে পারি, প্রোমেটাফেজ। তাহলে এই সেটা আমরা প্রোফেজেই রাখতে পারি, লেট প্রোফেজে। ক্রমশ ক্রোমোজোমগুলি স্থূল ও কুণ্ডলীকৃত হয়ে বোঝা যায় প্রতিটি
দুটি করে ক্রোম্যাটিড নিয়ে গঠিত। বোঝা গেল? যেটা আগে বোঝা যাচ্ছিল না, তাহলে সেটা এবারে আস্তে আস্তে এবার বোঝা যাবে। তাহলে মোটামুটি প্রোফেজ হলো। এরপর আরও যখন একেবারে মেটাফেজ শুরু হতে যাচ্ছে এবং মেটাফেজের সময়, তখন এবার কি ঘটবে? না, প্রথম কথাই হলো যে ক্রোমোসোমগুলি নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয় কোষে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যদি কোষ হয়, নিউক্লিয় পর্দা আর নেই, নিউক্লিওলাসও নেই, আস্তে আস্তে আমরা দেখব যে এইখানটায় এরম কোষের মাঝখান বরাবর, সেটাই তো নিরক্ষীয় অঞ্চল বলা হয়। তো এই রকম জায়গাতে এই ক্রোমোসোমগুলো বিন্যস্ত হলো। দেখো এখানে প্রোফেজ, এটা লেট প্রোফেজ। লেট প্রোফেজে এখানে এই ক্রোমোসোমগুলো সাজানো হচ্ছে করে। দেখো মেটাফেজ, এই ইকুয়েটোরিয়াল বা নিরক্ষীয় অঞ্চল যেটা, সেইখানে কিন্তু বিন্যস্ত হয়ে গেছে। তো এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা যদি প্রাণীকোষ হয়, তো তাহলে পরে তার ক্ষেত্রে কিন্তু এখানে কি আছে না, সেন্ট্রোজোম আছে। দুখানা সেন্ট্রিওল এবং চারপাশে এরম অ্যাস্ট্রাল রশ্মি থাকে, পুরোটা নিয়ে সেন্ট্রোজোম বলা হয়। এবার এই একটা সেন্ট্রিওল থেকে আরেকটা তৈরি হবে, আর ওই একটা সেন্ট্রিওল থেকে আরেকটা তৈরি হবে, এরম দুখানা করে তৈরি হয়ে যায়। আর এখানে এইভাবে এই অ্যাস্ট্রাল রশ্মি অনুনালিকা দিয়ে তৈরি, এবং এইটা ক্রমশ এটা এই একটা এদিকে যাবে আর একটা এই দিকে যাবে করে, মোটামুটি এটা যদি প্রাণীকোষ হয় তবেই কিন্তু, তাহলে আস্তে আস্তে কি দেখা যাবে না, এখানে একটা এখানে একটা আর এই দিকে একটা চলে এসেছে এই, এবং এই যে যখন দুটো যখন আলাদা হয়েছে, এইগুলোর মধ্যে মধ্যে পুরো এরকমভাবে এই বেমতন্তু এইভাবে চলে এসছে। তাহলে এইখানে এই যে বেমতন্তু, সেটা কিন্তু ক্রমশ কী হচ্ছে না, এই সেন্ট্রোজোম যখন বিপরীত মেরুর দিকে যাচ্ছে, তখন পুরো যে সাইটোপ্লাজম সেইটা জুড়ে থাকছে। এবং মেটাফেজের সময়তে কী ঘটবে, এখানে এটা প্রাণীকোষ যদি হয়, ওই কোষটাই যেটা আঁকছি এতক্ষণ, তাহলে পরে এখান থেকে তো বেমতন্তু এই অবধি রয়েছে, এবং এইভাবে বেমতন্তু এই ক্রোমোসোমগুলোর সঙ্গে এইভাবে সেন্ট্রোমিয়ার যেখানে, সেই জায়গায় এই আটকায়। বোঝা গেল? কিছু বেমতন্তু থাকে যেগুলো কন্টিনিউয়াস ফাইবার, এরকম ইন্টারনোডাল বা কন্টিনিউয়াস ফাইবার বলে, যেগুলো ক্রোমোসোমের সঙ্গে আটকায় না, সেরকমও থাকতে পারে। আর যেগুলো আটকায় সেগুলো ক্রোমোসোমাল তন্তু। তো যাই হোক, মোট কথা হচ্ছে তাহলে দেখতে পাচ্ছ যে এখানে বেমতন্তু তাহলে ক্রোমোসোমের সঙ্গে আটকালো। কোথায় আটকাবে? প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার যেখানে, সেইখানে আটকাবে। তাহলে আর এটা যদি উদ্ভিদ কোষ হয়, তাহলে পরে তফাৎ একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে সেন্ট্রোজোমের কোনো বিভাজনের ব্যাপার নেই, সেন্ট্রোজোম নেই কোষে। তাহলে বেমতন্তু কোথা থেকে তৈরি হবে না, সাইটোপ্লাজমে অবস্থিত অনুনালিকা, সেইগুলো দিয়েই বেমতন্তু তৈরি হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে বেমতন্তু যেটা তৈরি হচ্ছে, সেটা তখন কোষের আকৃতি পরে দেখাবো আমি ছবি, উদ্ভিদ কোষেরও এই দাঁড়াচ্ছে। এখানেও নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে গেছে, নিউক্লিওলাস অবলুপ্ত হয়ে গেছে, এবং এখানেও কিন্তু ওই নিরক্ষীয় অঞ্চলে এইভাবে ক্রোমোসোমগুলো বিন্যস্ত হয়ে গেছে। এখানে স্রেফ
বেমতন্তু এইভাবে আটকাবে, কোনো সেন্ট্রোজোম আঁকা যাবে না। বোঝা গেল? এই হচ্ছে তফাৎ, আর কোনো তফাৎ নেই। সেন্ট্রোজোম আঁকা যাবে না, কিন্তু কোষ প্রাচীর আঁকতে হবে। আর এখানে সেন্ট্রোজোম আঁকতেই হবে, কোষ প্রাচীর কখনোই আঁকা যাবে না। এই পার্থক্য মনে রাখতে হবে। কারণ কোনো বছর দেয় যে প্রাণী কোষের ছবি আঁকো, কোনো বছর দেয় উদ্ভিদ কোষে মাইটোসিসের ছবি আঁকো। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। তো তারপরে এবার কি ঘটবে? তো তাহলে মেটাফেজের প্রধান যে কাজ সেটা কি না, ক্রোমোসোমগুলি নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয় এবং বেমতন্তু প্রাণীকোষে সেন্ট্রোজোম থেকে উৎপন্ন, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের অনুনালিকা থেকে। প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারে, মানে প্রাথমিক খাঁজ যেখানে যুক্ত হয়। তাহলে এবং মেটাফেজে সবথেকে স্পষ্ট হয় ক্রোমোসোমগুলো। সর্বাধিক মানে সবথেকে বেশি সুস্পষ্ট হয়। বোঝা গেল আশা করি? আচ্ছা, এরপরে অ্যানাফেজের সময়তে এবার কি ঘটবে না, দুদিক থেকে টান আসবে বলতে এই যে দেখালাম, এই বিপরীত মেরুতে এখানে বেমতন্তুগুলো এদিকে রয়েছে। এবার এদিকে থেকে একটা টান তৈরি হয়, এদিক থেকে একটা টান তৈরি হয়। এই যে এদিকে টান হবে আর এদিক থেকে টান হবে। তো তার জন্য দেখা যায় যে এই যে এখানে সেন্ট্রোমিয়ার যেখানে রয়েছে সেই জায়গাটা চিড়ে যায়। অর্থাৎ এই যদি বেমতন্তুটা হয় আর এই যদি একটা ক্রোমোসোমে হয়, তো এদিক থেকে টান পড়ছে, এদিক থেকে টান পড়ছে, তখন কী হবে, এই বরাবর চিড়ে যাবে। চিড়ে গিয়ে এই দিকে একটা হয়ে যাবে আর এদিক থেকে ওটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে। এই জিনিসটাই ঘটেছে এখান দিয়ে টান। এবং এখানেই মাথায় রাখবে, ওই যে আমি বলেছি আগে যে ক্রোমোজোমগুলো যে বিভিন্ন আকার নেয়, কোনোটা ভি শেপ নেয় যদি যদি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয়, যদি সাবমেটাসেন্ট্রিক হয় তাহলে পরে সেটা এল শেপড আকার দেখাবে। সেটা এই অ্যানাফেজের সময়তেই, যখন সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে যাবে, একটা করে ক্রোম্যাটিড হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে পরস্পর থেকে, তো তখন এই বিভিন্ন যে গঠনগুলো সেইগুলো কিন্তু বোঝা যায় অ্যানাফেজের সময়তে। তো তাহলে অ্যানাফেজের সময়তে তাহলে মূল যে ঘটনা সেটা কি, তাহলে 3 নম্বর হলো অ্যানাফেজ। কি ঘটবে না, বিপরীত মেরুতে টান পড়ার জন্য ক্রোমোসোমগুলি তাদের সেন্ট্রোমিয়ার অঞ্চলে বিচ্ছিন্ন হয় এবং দুটি ক্রোম্যাটিড আলাদা হয়ে যায়।
ক্রোমোজোমীয় চলন অর্থাৎ প্রতিটি মেরুর দিকে একটি করে ক্রোম্যাটিড চলন দেখায়। ঠিক আছে, তাহলে এই ক্রোমোসোম বা এটাকে অ্যানাফেজীয় চলনও বলা হয়, অ্যানাফেজের সময় হয় বলে অ্যানাফেজ মুভমেন্ট, অ্যানাফেজীয় চলনও বলা হয়। তাহলে অ্যানাফেজের সময়তে মেন ঘটনা কি না, এই সেন্ট্রোমিয়ারের জায়গায় ছিঁড়ে যাওয়া, প্রত্যেকটা ক্রোম্যাটিড পরস্পর থেকে, সিস্টার ক্রোম্যাটিড তারা পরস্পর থেকে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া করে তারা বিপরীত যে মেরু আছে সেই দিকে যাতায়াত যাবে আর কি। এবং টেলোফেজের সময় এবার কি হবে না, এ একেবারে পৌঁছে যাবে আর কি। অর্থাৎ অ্যানাফেজে আমরা যে দেখলাম এইখানে এইভাবে এরমভাবে এগুলো আলাদা হয়ে গেল, এরম হয়ে গেল। আর যেগুলো এইখান থেকে এদিকে সেই কোনো ক্রোমোজোম ছিল না সেগুলো থাকবে এরকম, তাতে কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে সেগুলোও চিরে সরে যাবে আর কি, আর থাকবে না, সাইটোপ্লাজমে সমনুনালিকা ভাগ ভাগ হয়ে যাবে। তো এরম জিনিসটা হবে এটা অ্যানাফেজ। এবার টেলোফেজের সময় আর কিছুই না, এইগুলো কি হবে না, এই যে অপত্য দুটো নিউক্লিয়াস তারা এবার তৈরি হবে। অর্থাৎ কি না, প্রোফেজের সময় যা যা ঘটেছিল সেইগুলো থেকে বিপরীত ঘটনা কিছু ঘটবে। মোটামুটি পৌঁছে গেছে, 6টা দিয়ে শুরু করেছিলাম আমরা, সুতরাং 6টা ক্রোম্যাটিডই আমরা রাখার কথা, পাল্টে যাওয়ার কথা নয়। তাহলে সবকটা এবার এদিকে মেরুতে চলে গেল, এইদিকে সবকটা এদিকের মেরুতে চলে এলো, ফলে কোনো রকম ব্যাপার আর থাকছে না। এখানে মাঝখানে কোনো ক্রোমোজোম পড়ে থাকার ব্যাপার থাকবে না, থাকলে পরে সেটা অস্বাভাবিক এবং সেটা রীতিমতন ক্ষতিকারক, সাধারণত ঘটে না। তো এরকম হয়ে মানে বিপরীত মেরুর দিকে সব কটা ক্রোম্যাটিড, এখন কিন্তু ক্রোমোজোম ইকুয়ালস টু ক্রোম্যাটিড, মানে একটা ক্রোম্যাটিড দিয়ে একটা ক্রোমোজোম তৈরি, এগুলোই হলো এখন ক্রোমোজোম, যার মধ্যে একটা করে সিস্টার ক্রোম্যাটিড এখন নেই। তো এবং দেখা যাবে কি না, আস্তে আস্তে এবারে এই 3, 4, 5, 6, এদিকে 1, 2, 3, 4, 5, 6, আস্তে আস্তে এইভাবে আবার নিউক্লিয় পর্দা গঠিত হবে, শুরু হয়ে যাবে। এই নিউক্লিওলাস এবার তৈরি হতে থাকবে এখানে। তাহলে দেখো প্রোফেজের উল্টো ঘটনা ঘটছে, তাই না? তো তাহলে এবং ক্রমশ দেখা যাবে যে এখানে নিউক্লিয় পর্দা পুরো তৈরি হয়ে গেল, নিউক্লিওলাস মোটামুটি হয়ে গেল, আর এখানে এইগুলো সিস্টার ক্রোম্যাটিড বিহীন আর কি, 1, 2, 3, 4, 5, 6 এখানে এক একটা ক্রোমোজোমই বলবো আমরা এখন, চলে এসছে। তো তাহলে টেলোফেজ, সেক্ষেত্রে তাহলে কি ঘটবে না, ক্রোমোজোমগুলি একটি ক্রোম্যাটিড যুক্ত এখন, কিন্তু বিপরীত মেরুতে পৌঁছে যায়। 2 নম্বর, ক্রমশ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস গঠিত হতে থাকে। আস্তে আস্তে আবার নিউক্লিয় রসে জল প্রবেশ করায় ও
ক্রোমোসোমগুলি অকুণ্ডলীকৃত হওয়ায় ক্রোম্যাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা গঠিত হয়, আবার ওরকম জালের মতন হয়ে যায়। তাহলে এই যা যা বললাম সেগুলো সবটা কি? এটা হলো ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তোমরা পড়েছো ক্যারিয়ন, তাই জন্য ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন। হলো, তাহলে আমরা মোটামুটি সবকটা যে ধাপ তাতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেগুলো আলোচনা করলাম। তো এখানে তো দেখলাম, এবারে আলাদা করে যদি দেখি প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, তাহলে পরে দেখো এই হচ্ছে মোটামুটি একটা কোষ, আশা করি দেখা যাচ্ছে। এই হচ্ছে মাতৃকোষ আর কি। মাতৃকোষ এবারে দেখো এখানে এই যে একটা সেন্ট্রোজোম, এটা প্রাণীকোষের বিভাজন মাইটোসিস দেখাচ্ছি। তো দুখানা ভাগ হয়ে গেল এবং আস্তে আস্তে দেখো নিউক্লিয় পর্দা এরমভাবে সেটা এই যে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে ক্রোম্যাটিন জালিকা বোঝাই যাচ্ছিল না, খুব আবছা, সেটা এবার দেখো ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখো এই সেন্ট্রোজোম দুটো ভাগে ভাগ হয়ে বিপরীত মেরুর দিকে যাচ্ছে, বেমতন্তু তৈরি হচ্ছে। তাহলে এইটা হলো প্রোফেজ, এটা প্রোমেটাফেজ। তখন দেখছি আমরা এবারে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে এই নিরক্ষীয় অঞ্চল যেটা সেইখানে সজ্জিত হতে যাচ্ছে এবং বেমতন্তুর সঙ্গে আটকাতে যাচ্ছে, এখনও পুরোপুরি আটকায়নি। দিয়ে এইভাবে এখানে মেটাফেজ পুরোপুরি এখানে নিরক্ষীয় অঞ্চলে সাজানো হয়ে গেছে এবং বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোমগুলো আটকে গেছে। তারপরে অ্যানাফেজের সময় এদিক থেকে টান, এদিক থেকে টান, যে কারণে যে ক্রোম্যাটিড আলাদা হয়ে গেছে, এই ক্রোম্যাটিড আলাদা হয়ে গেল। দিয়ে টেলোফেজের সময়তে এখানে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস আবার তৈরি হয়ে গেল। এইভাবে অপত্য দুখানা নিউক্লিয়াই তৈরি হয়ে গেছে। দিয়ে তারপরে সাইটোকাইনেসিস হচ্ছে। সাইটোকাইনেসিস প্রাণী কোষে আমরা দেখব যে একদম হুবহু অ্যামাইটোসিসের মতনই প্রায়। এখানে শুধু একটা ক্লিভেজ তৈরি হয় বা খাঁজ তৈরি হয় মাঝখান বরাবর, যেটা প্রান্ত থেকে ক্রমশ মাঝখান বা কেন্দ্রের দিকে এগিয়ে আসে এবং তখন এই দুখানা কোষ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে দুখানা পুরোপুরি অপত্য কোষ তৈরি হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমরা প্রাণী কোষের মাইটোসিস দেখলাম। এই বেশি জটিলতা তো অবশ্যই হচ্ছে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়ার বিভাজনে, আর তারপরে সাইটোকাইনেসিস করছে, সেটা টেলোফেজই শুরু হয়ে যায়, তারপরে গিয়ে সেটা শেষ হচ্ছে। আমরা একটু উদ্ভিদ কোষের যদি ছবি দেখি, উদ্ভিদ কোষে দেখো এখানেও এটা হচ্ছে প্রথমে ইন্টারফেজ, যখন পুরো ক্রোম্যাটিন জালিকা আস্তে আস্তে এবার দেখো বিভাজন হতে যাবে, সেই জন্য এবারে এগুলো একটু সরু হচ্ছে, মানে আরও স্পষ্ট হচ্ছে আর কি। এবং এইভাবে দেখো এই যে প্রোফেজ যত এগোচ্ছে তত এবারে এই ক্রোমোসোমগুলো বোঝা যাচ্ছে। তারপরে মেটাফেজের সময় এখানে দেখো অনুনালিকা জড়ো হয়ে হয়ে এই বেমতন্তু খুব সরু সরু সুতোর মতন তৈরি হয়েছে এবং এই ক্রোমোসোমগুলো সেইগুলো নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে গেছে, হয়ে এবার বেমতন্তুর সঙ্গে আটকাচ্ছে। তারপরেতে এখানে অ্যানাফেজ শুরু হচ্ছে, সবে চিড়ে গেছে, দিয়ে তারপর অ্যানাফেজ চলছে, আরও যাচ্ছে, অ্যানাফেজেও চলন ঘটছে। এখানে কোনো সেন্ট্রোজোম নেই, বুঝতেই পারছো। তাহলে এখানে লেট অ্যানাফেজ, অর্থাৎ আরও এখানে যাচ্ছে এবং একদম টেলোফেজে গিয়ে এখানে পৌঁছে গেছে সব কটা। তারপরেতে আমরা দেখছি যে এখানে গিয়ে দেখছি যে একেবারে আবার নিউক্লিয় জালিকা, নিউক্লিয় পর্দা এগুলো সব তৈরি হয়ে যাচ্ছে। এইবারে দেখছি আমরা কিন্তু ওই রকমভাবে সাইটোকাইনেসিস হচ্ছে না। সেটা কিভাবে হচ্ছে উদ্ভিদ কোষে, সেটা আবার দেখাবো।
তাহলে প্রাণী কোষে আমরা যেটা দেখলাম সেটা তো বুঝতে আশা করি আর কোনো অসুবিধা নেই, সাইটোকাইনেসিস। যেই যখন মোটামুটি টেলোফেজ হচ্ছে তখনই এখান থেকে একটা খাঁজ মতন, দুটো খাঁজ আর কি দুপাশ থেকে তৈরি হয়ে ক্রমশ এখানে এটা এগিয়ে আসে, এটা ভিতর দিকে ঢুকে আসে। এবং সেটা ঘটে কী জন্য সেটা দেখানো হয়েছে, তোমাদের অত দরকার নেই। দিয়ে তারপর খাঁজটা গিয়ে যখন সম্পূর্ণ হচ্ছে তো তখন এই দুটো কোষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দুই পরস্পরের থেকে। উদ্ভিদ কোষে কিন্তু অন্যরকম ব্যাপার ঘটে, সেখানে কোনো খাঁজ তৈরি হয় না। সেখানে আমরা দেখছি যে যখন মোটামুটি টেলোফেজ হয়েছে তো তখন এই দুদিকে তো দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তো তাদের মাঝখান মানে এই কোষটার মাঝখান বরাবর সেখানে কেন্দ্রের প্রথমে কিন্তু সেন্টারের দিকে এখানে ক্যালসিয়াম পেকটেট জমা পড়ে এবং সেটাতে সাহায্য করে গলগি বস্তু। উদ্ভিদ কোষের গলগি বস্তু একটু বিক্ষিপ্তভাবে ছড়ানো বলে তাই জন্য তাকে আমরা অনেক সময় ডিকটিওজোম বলি। তো এই ডিকটিওজোমের যে ভেসিকলগুলো রয়েছে সেইগুলো, তারপরে ওই অনুনালিকার টুকরো, তারপরে ক্যালসিয়াম পেকটেট, এই সবগুলো মাঝখান করে জমা হয়। তো সেটাকে প্রথমে যখন সেটা একটা পাতলা মানে পর্দা টাইপের তৈরি করছে তখন সেটাকে আমরা বলছি ফ্র্যাগমোপ্লাস্ট। তো এই ফ্র্যাগমোপ্লাস্টটার উপরে এবারে আস্তে আস্তে দেখি আমরা যে সেলুলোজ সেটা জমা পড়তে শুরু করে এবং সেলুলোজ যখন আসছে তারপরে আস্তে আস্তে এইদিকে আর এটা এইদিকে, অর্থাৎ মাঝখান থেকে কেন্দ্র থেকে প্রান্তের দিকে এই অংশ পুরোটা এসে জুড়ে গেল। তখন আমরা বলছি এটা হলো একটা কোষপাত বা সেল প্লেট। এবার সেই সেল প্লেটটাই যখন একটু মজবুত দৃঢ় হচ্ছে তখন সেটাই হচ্ছে কি না কোষ প্রাচীর, প্রাথমিক কোষ প্রাচীর। আবার তারও সঙ্গে আরও কিছু জমা পড়তে পারে সেলুলোজ ছাড়াও অন্যান্য বহু শর্করা। আস্তে আস্তে সেটা কোষ পরিণত যখন হবে, যত হবে তখন সেটা ঘটে, তো তখন গৌণ কোষ প্রাচীরও তৈরি হতে পারে। এখানে দেখো এই উদ্ভিদ এই প্রাণী কোষে এইখানে ধার থেকে প্রান্ত থেকে মাঝখানের দিকে এই খাঁজ তৈরি হয়। আর উদ্ভিদ কোষে সেখানে অপত্য নিউক্লিয়াস দুটোর মাঝখান বরাবর এই কেন্দ্রে, প্রথমে সাইডে নয় কিন্তু, এখানে আর এখানটায় নয় কিন্তু, এখানটা খালি আছে এখন না। তো এই জায়গাতে কোষপাত তৈরি হতে শুরু করে। প্রথমে ওই ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি হয় যেটা বললাম, অনুনালিকা, ক্যালসিয়াম পেকটেট, তারপরে ডিকটিওজোম, এইসব দিয়ে জুড়ে জুড়ে, এবং তারপরে আস্তে আস্তে সেলুলোজ, তখন এটাকে বলছি কোষপাত। এবং কোষপাতটা ক্রমশ এইখানে পৌঁছে যাবে, এদিক থেকে এখানে পৌঁছে যাবে করে পুরোটা একটা অবিচ্ছিন্ন একটা স্তর তৈরি করবে। তখন বলবো আমরা সেটাকে প্রাথমিক কোষ প্রাচীর। দিয়ে আরও যদি সেটা মোটা হয় তখন সেটাকে বলা হবে গৌণ কোষ প্রাচীর। এইভাবে উদ্ভিদ কোষে কিন্তু ঘটছে। তাহলে আশা করি আর বুঝতে কোনো অসুবিধা নেই। আমি এখানে উদ্ভিদ কোষের যদি সাইটোকাইনেসিস দেখাই, অপত্য নিউক্লিয়াস, এই অপত্য নিউক্লিয়াস প্রথমে এখানে এরমভাবে সব ওই অনুনালিকা এই সেই মাঝখান করে এখানে আসছে করে, তখন আমরা বলবো এটাকে ফ্র্যাগমোপ্লাস্ট। তারপরে এবার কি হবে না, এই ক্যালসিয়াম পেকটেট ডিপোজিটেড হবে আর তার সঙ্গে সঙ্গে সেলুলোজ করে এরকম একটা সূক্ষ্ম পর্দা তৈরি হতে থাকবে এবং এটা আস্তে আস্তে এবারে নিউক্লিয় পর্দা মোটামুটি তৈরি হয়ে গেছে। তাহলে এই কোষপাত, তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট, তারপরে কোষপাত, তারপরে আস্তে আস্তে এটা এই হলো নিউক্লিয়াস। এবার এইবারে তাহলে প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হয়ে গেল। আচ্ছা, আজকাল প্রশ্ন একটু ঘুরিয়ে আসে বলতে
খুব কমন এখন যেভাবে প্রশ্নটা করা হয় যে কিভাবে তুমি দেখাতে পারো বা বোঝাতে পারো যে প্রোফেজ এবং টেলোফেজ বিপরীতধর্মী, এরকম টাইপের প্রশ্ন। সরাসরি বলা হলো না যে প্রোফেজের দুটো বৈশিষ্ট্য লেখো বা টেলোফেজের দুটো বৈশিষ্ট্য লেখো, এভাবে না বলে ওরমভাবে প্রশ্ন এখন আসে যে কোন দশা, মাইটোসিসের কোন দশা প্রোফেজের থেকে বিপরীতধর্মী এবং কেন বুঝিয়ে লেখো। তখন কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে ওই পয়েন্ট ধরে, একটা একটা করে পয়েন্ট ধরে, রচনার মতন লিখবে না, পুরো পয়েন্ট। 1 নম্বর, নিউক্লিয় পর্দা। প্রোফেজে দেখা যায় যে ক্রমশ নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে থাকে, টেলোফেজে দেখা যায় ক্রমশ নিউক্লিয় পর্দা গঠিত হয়। তেমনি নিউক্লিওলাস, প্রোফেজে দেখা যায় ক্রমশ নিউক্লিওলাস অবলুপ্ত হয়, আর টেলোফেজে ফের আবার ক্রমশ নিউক্লিওলাস তৈরি হয়, সৃষ্টি হয়, উৎপন্ন হয়। তারপর প্রোফেজে দেখা যায় যে নিউক্লিয় রসে জল বিয়োজনের ফলে এবং ক্রোম্যাটিন জালিকার সুতোগুলি সেগুলো কুণ্ডলীকৃত হওয়ার ফলে সেখানে ক্রোমোজোম সুস্পষ্ট হয়ে ওঠে এবং স্পষ্ট হয় যে কটি ক্রোমোজোম আছে, এবং আস্তে আস্তে শেষের দিকে, প্রোফেজের শেষের দিকে প্রত্যেকটা ক্রোমোজোমে যে দুটো করে ক্রোম্যাটিড আছে, সিস্টার ক্রোম্যাটিড, সেটাও স্পষ্ট হয়। টেলোফেজে কিন্তু জল আবার যুক্ত হয় নিউক্লিয় রসে, যে কারণে এবং ক্রোমোজোমগুলো সেগুলো দেখা যায় যে অকুণ্ডলীকৃত হয়ে যায়, আরও সরু হয়ে যায় করে, ক্রমশ আবার তারা সরু সুতোর জট নিয়ে যে ক্রোম্যাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা গঠন করে, যেখানে স্পষ্ট হয় না যে কটা ক্রোমোজোম আছে এবং কোথায় শুরু কোথায় শেষ সেটা। তো এই কথাগুলো আসবে। আর প্রাণী কোষের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে সেখানে সেন্ট্রোজোমের কথা বলতে হবে। সেন্ট্রোজোম যে সেটা থেকে একটার থেকে যে দুটো সেন্ট্রোজোম হয়ে যাচ্ছে এবং তার থেকে বেমতন্তু তৈরি হচ্ছে, ছবি আঁকলে সেখানে সেন্ট্রোজোম অবশ্যই দেখাতে হবে। আর কোষ পর্দার বাইরে কোনো রকম পর্দা দেখানো যাবে না। তেমনি উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি লিখতে এবং আঁকতে হয় তাহলে পরে অবশ্যই মাথায় রাখতে হবে কখনোই সেন্ট্রোজোমের কথা আসবে না। সেন্ট্রোজোম থেকে বেমতন্তু এই ক্ষেত্রে তৈরি হবার প্রশ্নই নেই। এখানে সাইটোপ্লাজমে যে অনুনালিকা আছে তার থেকে দেখা যায় যে তৈরি হচ্ছে এই বেমতন্তুগুলো। এবং দ্বিতীয়ত, ছবি আঁকার সময় কখনোই সেন্ট্রোজোম আঁকবে না। কোষ প্রাচীরের কথা কিন্তু মাথায় রাখতে হবে, ছবি আঁকার সময় অবশ্যই কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর দিতেই হবে, এবং লেবেলিং করে যদি বলে সেটা দেখাতেও হবে, সেটা যেন মাথায় থাকে। তাহলে মোটামুটি আমরা অ্যামাইটোসিস আর মাইটোসিস আলোচনা করলাম। এরপরে আমাদের বাকি রইল মিওসিস। যদিও মিওসিস তোমাদের মানে পুরো প্রসেসটা নেই, ডিটেলে বলা আছে যে নেই সিলেবাসে, কিন্তু তার কিছু ঘটনা সেগুলো কিন্তু আবার বলা আছে যে এগুলো জানতে হবে। তো এরপরে আমরা সেগুলো আলোচনা করব।